শেষ পর্যন্ত সানির কুকিরটি ধরে ফেলল পল্লবী। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আজকে পল্লবী অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। রাস্তায় তার জুতোটা ছিঁড়ে যায়, আর সেটা দেখার পর আদির অনেক বেশি খারাপ লাগে। আদি তো গোটা একটা জুতোর দোকান বানিয়ে দিয়েছে রাস্তায়। এরপর সেখানে পল্লবীকে জুতো নিতে বলে আদির বন্ধুরা, কিন্তু পল্লবী বলে আমি তো আজকে টাকা আনতেই ভুলে গেছি, আমার আজকে আর জুতো লাগবে না। এরপর কোনো রকম সেফটি পিন মেরে জুতোটার কাজ চালিয়ে নেওয়ার ব্যবস্থা করেছিল পল্লবী। ঠিক সেই মুহূর্তেই আদি তখন বলে এরকমভাবে কি করে হবে, তাই মুখের মধ্যে রুমাল বেঁধে চলে গিয়েছিল পল্লবীকে জুতো দিতে। কিন্তু সেই জুতো নিতে চায় না পল্লবী, আর রাগ করে সেখান থেকে চলে যায়। আদিকেও কয়েকটা কথা শুনিয়ে দেয়। আদির বন্ধুরা তখন বলে যা বস, তোমাকে তো যা তাভাবে কথা শুনিয়ে দিল, কি হবে এখন? আদি বলে আরে না না, কথা শুনিয়েছে কোথায়, শাসন করেছে, আর তাতে কি বা যায় আসে, তাই না? এর মাঝখানেই চলে গিয়েছে পল্লবী অফিসে, আর সেখানে প্রথমেই সাগরের ঘরে গিয়ে পুরনো কিছু স্মৃতি মনে করতে থাকে আর খুবই কষ্ট পেতে থাকে। ভাবে কেন তার সাথে এমনটা হলো, এমনটা হওয়ার তো কোনো কথা ছিল না। এর মাঝখানেই মিঠিকে জোর করে পল্লবীর কাছ থেকে নিয়ে চলে গেছে সানি আর সানির মা। আর সানির মা রীতিমতো ছোট্ট মিঠিকে দিয়ে বাড়ির সব কাজ করাতে থাকে, অনেক কষ্ট দিতে থাকে, যা দেখার পরে মিঠির একদমই ভালো লাগে না। মিঠি তখন বুঝতে পারে যে তার মাম্মার কাছে সে সব থেকে ভালো ছিল। এরপর মিঠি বায়না করে মাম্মার কাছে যাবে বলে, কিন্তু সানির মা এমন এক ধমকি দেয় সে আর কিছুই বলতে পারে না। এর মাঝখানেই সাগরের অফিসে গিয়ে সাগরের চেম্বারে যেন দেখতে পায় সাগর বসে আছে, কিন্তু তেমনটা তো মোটেই হয় না, অলরেডি সাগর মারা গিয়েছে। পল্লবী সব কিছু সেরে চলে আসে নিজের টেবিলে, সেখানে বসে মন দিয়ে কাজ করতে থাকে। আর ঠিক সেই মুহূর্তেই চলে গেছে অফিসে সানি, সুপর্ণা আর সুপর্ণার শাশুড়ি মা। তখনই সানি বলে এই মেয়েটার কোনো লজ্জা শরম নেই, আবারও এখানে চলে এসেছে। আজ ওকে এমনভাবে অপমান করব যে ও স্বপ্নেও ভাবতে পারছে না ওর জন্য ঠিক কী অপেক্ষা করে আছে। এর মাঝখানে দেখা যায় যে শ্রীনিবাস মেয়ের বিয়ে উপলক্ষে 2 লাখ টাকা একজনের কাছ থেকে সুদ নিয়েছিল, আর সেই সুদের টাকাটা কোনোভাবে দিতে পারছে না এমনটা নয়, টাকা দিয়ে দিচ্ছিল। কিন্তু সানির উস্কানিতে সেই লোকটা রীতিমতো শ্রীনিবাসকে ডেকে অপমান করতে থাকে আর বলে আমি আর আপনাকে সময় দিতে পারবো না, আপনাকে 2 লাখ টাকা আর প্লাস সুদ সমেত যা জমেছে সবটাই কালকের মধ্যে ফিরিয়ে দিতে হবে। যথারীতি শ্রীনিবাস ভেঙে পড়ে আর বলে এরকম কেন বলছেন, আমি তো আপনার কিস্তির টাকা ঠিক সময় দিয়ে দিচ্ছিলাম। কিন্তু সেই লোকটা বলে না, আমি আর কোনোভাবে আপনার কাছ থেকে এভাবে টাকা নিতে পারবো না। শুনলাম আপনাকে নাকি থানা পুলিশ রীতিমতো করে যেতে হয়েছে, জেলেও গেছিলেন, তো আপনি যদি জেলে চলে যান কিস্তির টাকাটা কে দেবে? আমি কোনোভাবেই আর ওয়েট করতে পারবো না। আপনার জমির দলিল তো আমার কাছেই আছে, যদি আপনি ঠিক সময় টাকা দিতে না পারেন তাহলে ওই জমিটা আমার হয়ে যাবে। এসব শোনার পর শ্রীনিবাসের অনেক বেশি কষ্ট হয়, কি করবে বুঝতে পারে না, কিন্তু ভাবে ওইটুকুই তো শেষ সম্বল জমিটুকু, সেটাও যদি এখন চলে যায় তাহলে সে কি নিয়ে বাঁচবে, এমনটাই ভাবছিল। এরপরে শ্রীনিবাস কান্নাকাটি করে বোঝাতে থাকে, কিন্তু সেই লোকটা কোনোভাবেই বুঝতে চায় না। আসলেই সে তো সানির কাছ থেকে টাকা পয়সা নিয়েছে শ্রীনিবাসকে এত কোণঠাসা করার জন্য। ঘটনাটা যদি একটু আগে থেকে দেখা যায় তাহলে দেখা যাবে সানি ফোন করে লোকটাকে উস্কে দিয়ে বলেছিল আপনি ওই জমিটার ভাগ তো পাবেন, উল্টে আমার কাছ থেকেও কিছু পাবেন। এরপরে সেই লোকটা এই উস্কানিতেই কাজটা করেছে, যাতে সবাইকে, বিশেষ করে পল্লবীর বাড়ির সবাইকে কোণঠাসা করতে পারে। এর মধ্যেই সানি তো চলে গেছে অফিসে আর বলে নতুন স্যার আসলে আপনাদের কি কোনো বেসিক সেন্স নেই যে উঠে দাঁড়িয়ে অন্তত গুড মর্নিংটুকু বলতে হয়, সে গুড মর্নিং কোথায় চলে গেল? এরপর সবাই সিট ছেড়ে উঠে সবাই গুড মর্নিং বলে সানিকে। আর তখনই সুপর্ণা বলে তুমি এখানে কি করছো পল্লবী, তোমার তো এখানে থাকার কথা নয়। তখন পল্লবী বলে কেন, আমি কি আমার কাজটা কন্টিনিউ করতে পারি না? তখনই সুপর্ণা বলে তুমি মনে হয় তোমার ইমেলটা চেক করোনি, একবার ইমেলটা চেক করে দেখতে পারবে যে তোমাকে এখান থেকে টার্মিনেট করে দেওয়া হয়েছে, তাই তুমি এখানে আর কোনোভাবেই জব করতে পারবে না।
সানি তখন কিছু টাকা দিয়ে দেয় আর বলে এই কম্পেনসেশনটা রাখো, আর তুমি এক্ষুনি এই মুহূর্তে এই অফিস ছেড়ে বেরিয়ে যাও। ঠিক সেই মুহূর্তেই পল্লবী বুঝতে পারে অফিসে আর তার জন্য কোনো জায়গা খালি নেই। খুবই কান্নাকাটি করতে থাকে, বারবার করে একটা কথাই বলে যে মিঠি কোথায়, আমি মিঠিকে দেখতে চাই, মিঠির সাথে কথা বলতে চাই। তখনই সানির মা বলে, মিঠি তোমার কে হয় যে তুমি ওর সাথে দেখা করবে, কথা বলবে? বড্ড বেশি কথা বলে এই মেয়েটা, যাও এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। এই বলেই বার করে দেয়। সুপর্ণাকেও বাড়ি যেতে বলে। তারপর সানি সাগরের চেয়ারে বসে, যা দেখার পর পল্লবী বুঝতে পারে যে এই অ্যাক্সিডেন্টের পিছনে সানির কোনোভাবে হাত নেই। তো সানির মা বলে, কতদিন পর আমি আমার মনের আশাটাকে পূর্ণ হতে দেখলাম। তুই যে এইভাবে চেয়ারে বসবি আমি তো ভাবতেই পারিনি, আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে বেটা। এর মাঝখানেই পল্লবী কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে যায়, আর সবাইকে সবটা বলে দিতেই সবাই বুঝতে পারে যে পল্লবীর কতটা কষ্ট হয়েছে। কমলা বলে, কাঁদিস না রে মা, একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে, তোর মনের কথা ভগবান ঠিকই শুনবে। এদিকে সুপর্ণাও খুব কান্নাকাটি করে আর ভাবে তার দাদা আর তার মা যদি ফিরে আসতো সব কিছুই আবার কত সুন্দরী না হয়ে যেত। এদিকে শ্রীনিবাসও কাঁদতে কাঁদতে এসে বলে, তুই একা ভুল করিস না রে মা, ভুল আমরা সবাই প্রতিনিয়ত করি। কমলা বলে, তোমার আবার কি হয়েছে? শ্রীনিবাস বলে, পল্লবীর বিয়ের জন্য আমি একজনের সুদখোরের থেকে 2 লাখ টাকা সুদে নিয়েছিলাম। আমি সেই সুদ টাইম মতো দিয়েও দিচ্ছিলাম, কিন্তু হঠাৎ করেই সে বলল সে নাকি আর টাকা ফেলে রাখতে পারবে না, কালকের মধ্যে আমাকে এতগুলো টাকা ফেরত দিতে হবে। কিন্তু আমি নিজেই বুঝে উঠতে পারছি না কি করে এই টাকা এত কম সময়ের মধ্যে ফেরত দেব। আমি আমার জমির দলিলটা বন্ধক রেখেছিলাম তার কাছে, সে বলছে কালকের মধ্যে যদি আমি টাকা ফেরত দিতে না পারি তাহলে জমিটা নিয়ে নেবে। কত কষ্ট করে তিলে তিলে টাকা জমিয়ে আমি ওই জমির ব্যবস্থা করেছিলাম, ভেবেছিলাম আর কদিন পরে বাড়ি করে আমরা সবাই মিলে একসাথে থাকবো, কিন্তু মনে হচ্ছে সেই ইচ্ছেটা আর পূরণ হবে না। এটা শোনার পর তো সবাই খুবই দুশ্চিন্তা করতে থাকে আর খুবই ভেঙে পড়েছে। অন্যদিকে সানি বলে, নিশ্চয়ই পল্লবীর বাড়িতে গিয়ে এতক্ষণে পল্লবীর বাবা জমি বিক্রির কথাটা সবাইকে বলে দিয়েছে। উফ, আমি তো ভাবতেই পারছি না যে পল্লবীদেরকে ঠিক কিভাবে আমরা কোণঠাসা করছি। পল্লবী বলে, বাবা তুমি কেন এইভাবে টাকা নিতে গিয়েছিলে, এবার কি হবে বলো তো? যেহেতু শ্রীনিবাস এই কাজটা করে ফেলেছে তাই তার বড় ছেলে সমরও খুব রাগারাগি করতে থাকে। কিন্তু কমলা বলে, যাও গিয়ে দিয়ে এসো জমিটা, বলে এসো যে আমরা কোনোভাবে ভেঙে পড়বো না, আমরা ঠিক আবারও উঠে দাঁড়াতে পারবো। কিন্তু ততক্ষণে দেখা যায় অলরেডি সেই সুদখোর বাড়িতে এসে কমলা আর শ্রীনিবাসের পায়ে পড়তে থাকে। আর শ্রীনিবাসকে বলে, স্যার আর কখনো এরকম ভুল হবে না, আমার খুব বড় ভুল হয়ে গেছে, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি সব সময় আপনার চাকর হয়ে কাটিয়ে দেব। আর এইসব দেখার পরে অবাক হয়ে যায় শ্রীনিবাস আর ভাবে এটা কি করে হলো, আর এটা কি করেই বা হচ্ছে, কে বারবার তাকে বাঁচিয়ে দিচ্ছে। খবর নিয়ে দেখা যায় সম্রাট খাসনবিশ, যে কিনা ঝিনুককে বিয়ে করতে চেয়েছিল, সেই সব বিপদ থেকে কমলা, শ্রীনিবাস আর সবাইকে বাঁচিয়ে দিচ্ছে। কমলা তখন ভাবে ছেলেটা মনে হচ্ছে সত্যিই ভালো, না হলে এইভাবে আজকালকার দিনে কেউ এভাবে পাশে দাঁড়ায়। তাই ঠিক করে ঝিনুকের সাথে সম্রাট খাসনবিশের বিয়েটা একদম পাকা করে দেবে।